দেখতে দেখতে কেটে গেল 2 দিন। পাল্টে গেছে অনেক কিছুই। স্বাচ্ছন্দ্য স্বাভাবিক জীবন হঠাৎই কেমন জটিল হয়ে গেল। ভাবতেই চোখ ভিজে উঠল আমার। কতটা অবহেলা করেছেন উনি আমায়। এতটাও কি কাম্য? হয়তো কমই অবহেলা পাচ্ছি। 2 দিনে একটি শব্দ উচ্চারণ করেনি উনি আমার সাথে। কেন ভাইয়া? এত বড় অপরাধী আমি? ঠোঁট কামড়ে ফুপিয়ে উঠলাম। বিছানার চাদর খামচে বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলাম। বুক হাহাকার করছে আমার। কারো গলায় ধ্যান ছুটল। কিরে, তুই এখানে এখনো বসে আছিস? জানিস না বাড়িতে এখন কত কাজ? তড়িঘড়ি করে চোখের পানি মুছে তাকালাম। তনু আপু দাঁড়িয়ে রয়েছে দরজায়। শাড়ির আঁচল ঠিক করতে করতে প্রবেশ করলো আপু। আবারও তাড়া দিয়ে বলল, বাড়িতে কত কাজ জানিস? কাল না তোর রিসেপশন পার্টি, আর তুই এভাবে বসে থাকবি? ওঠ, তোকে চাচি ডাকছে। মামি আমায় ডাকছে? আঁচল ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তনু আপু আর বলল, তো আমি মিথ্যে বলছি? আচ্ছা আচ্ছা, আমি আসছি। সিয়া, দাঁড়া তো। থেমে গেলাম। পিছু ফিরে দেখলাম এখনও আঁচল ঠিক করছে আপু। ওভাবেই বলল, তোর মুখ চোখ ফোলা কেন? শুকনো ঢোক গিলে চোখ মুছে তাকালাম আপুর দিকে। চিবুক দুটি প্রসারিত করে বললাম, কই, ঠিকই তো আছি। আঁচল ছেড়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় আপু। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে তাকিয়ে দেখলো আমাকে। তারপর বলল, না, মনে হলো। আচ্ছা তুই যা। রুম থেকে বেরিয়ে আসলাম। মামিরা নিচে আছেন। সিঁড়ি ডিঙিয়ে নামতেই দেখা মিলল সিয়াম ভাইয়ার। ডেকোরেশনের লোকেদের সবটা বোঝাচ্ছেন উনি। পুরো বাড়িতে আত্মীয় স্বজনে ভরে উঠেছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছে অনেক। পাড়ার অনেক মহিলা এসেছেন কাজে হাত লাগাতে। কখন সিয়াম ভাইয়া পাশ কাটিয়ে গেল বুঝতে পারলাম না। শূন্য দৃষ্টিতে ওপরে তাকালাম একবার। উনি ফিরেও তাকালেন না। আজও কথা বলবেন না উনি? আমার এত কষ্ট কেন হচ্ছে? মন চাইছে ছুটে গিয়ে তাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু সেটাও কোনোদিন সম্ভব হবে কি না জানি না। আগে তো এমন হতো না। আমি কি ভালোবেসে ফেললাম? সে ওখানে কি, এদিকটায় আয়। মামির ডাকে ধ্যান ছুটল আমার। মামি রান্নাঘর থেকে হাঁক ছাড়ছে। গেলাম সেখানে। প্লেট ভর্তি সাদা ভাত আর হাঁসের মাংস বেড়ে আমার হাতে ধরে কড়া গলায় বলে উঠল মামি, কিরে তুই? সাইম বলে গেল শিয়াম নাকি সকাল থেকে খায়নি। তুই একবার খেয়াল রাখবি না? এটা নিয়ে শিয়ামকে দিবি। যা। পারলে খাইয়া দিবা সিয়া আপু। কথাটা কর্ণকুহারে পৌঁছাতেই পিছু ফিরলাম। সাইম বড়দের সাথে বসে মালা গাঁথতে গাঁথতে বলে উঠল। হেসে উঠল সবাই। এক রাশ লজ্জা নিয়ে স্থান ত্যাগ করলাম। এটাই সুযোগ তার সাথে কথা বলার। খুব জোরে ওপরে চলে আসলাম। রুমের দরজায় গিয়েই আটকে গেলাম আমি। উনি দরজা লাগিয়ে দিয়েছেন। টোকা দিতেই আওয়াজ এলো, কে? কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আমি সিয়া। দরজা খুলে দিলেন। এরপর বিছানায় উল্টো দিকে হয়ে বসে পড়লেন উনি। ক্ষীণ স্বরে বললাম, মামি খাবার পাঠিয়েছেন। কোনো হেলদোল নেই। এক চোখে কিছু একটা দেখছেন উনি। আবারও বললাম, শুনছেন? তবুও তাকালো না ভাইয়া। না, এবার আমাকেই কিছু করতে হবে। কথা বলতেই হবে আমায়। উনি কি কথা না বলে খুব ভালো আছেন? জানতেই হবে সেটা আমাকে। প্লেট পাশের টেবিলে রেখে ওনার সম্মুখে গিয়ে দাঁড়ালাম আমি। উনি তবুও তাকালো না আমার দিকে। হালকা হলুদ পাঞ্জাবি পরেছে সিয়াম ভাইয়া। তার শরীর ঘামে একাকার। কর্কশ গলায় বললাম, কেন এমন করছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না যে আমার কষ্ট হচ্ছে? তবুও চুপ রইল ভাইয়া। ধপ করে বসে পড়লাম ওনার পায়ের কাছে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। চিৎকার করে বলতে লাগলাম, ভাইয়া প্লিজ এমন করবেন না। আমি আর পারছি না।
2 দিন হয়ে গেল আপনি কথা বলেননি। আমি সত্যি বলছি, আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। তার চোখের দিকে তাকালাম। ডান চোখের পাতা তিত্তির করে কাঁপছে, চোখ দুটো বুঝতে অক্ষম। আমি পারছি না, কিছুই বুঝতে পারছি না। না পারছি তার মুখ ফুটিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করাতে। বুকটা ছাড়খাড় হয়ে আসছে। 2 দিনে কতবার চেষ্টা করেছি আমি, পারিনি, ব্যর্থ আমি। এর থেকে বেশি কষ্ট যে আমায় পেতে হচ্ছে শিয়া। কথা বলেছেন উনি। মন ছুঁয়ে নামলো প্রশান্তির ঢেউ। ছুটে গিয়ে তার গালে হাত রাখলাম। বুক বিষিয়ে উঠেছে আমার। 2 দিন পর মুখ ফুটে কথা বলল আজ ভাইয়া। তার গালে হাত রাখতেই উনি তাকালেন আমার দিকে। আটকানো গলায় বললাম, কেন এমন করছেন আপনি? কেন কথা বলছেন না? তোর কষ্ট হচ্ছে? নিষ্প্রাণ স্বরণার অস্ফুট স্বরে বললাম, তুই তো আমাকে ভালোই বাসিস না, তাহলে কষ্ট কেন হচ্ছে তোর? জড়িয়ে নিলাম ওনাকে। জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। গলায় তলা পাকিয়ে আসছে সব কিছু। আর এমন করবেন না প্লিজ। করব। আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলাম ওনাকে। কান্নার বেগ বাড়ল আমার। উনি ফের বললেন, খুব কষ্ট হচ্ছিল তোর? কাঁদো কাঁদো গলায় বললাম, হুম। আমারও হচ্ছিল। মাথা তুলে তাকালাম আমি। উনি এক চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছেন। ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বললাম, তাহলে কথা কেন বলছিলেন না আপনি? জানি না। ইচ্ছে করে করেছিলেন, যাতে আমার আরো বেশি কষ্ট হয়। আমার তো কষ্ট দিতে আপনার ভালোই লাগে। উনি চুপ করে রইলেন। ছাড়লাম না ওনাকে। উনি আলতো করে হাত রাখলেন মাথায়। ক্ষীণ স্বরে বললেন, ভালোবেসে ফেলেছিস? সাথে সাথে ছেড়ে দিলাম। শুকনো ঢোক গিলে পিছিয়ে গেলাম আমি। কোথা থেকে জড়তা ঘিরে ধরল আমায়। গলা শুকিয়ে আসছে। উনি ঘোর লাগা চোখে তাকালেন আমার দিকে। বললেন, সত্যি করে বললে আজকে থেকে কথা বলবো। বাসিস ভালো আমাকে? বড় করুণ শোনালো কণ্ঠটা। অস্ফুট স্বরে বললাম, জানি না। এটা কোনো উত্তর নয়, বল হ্যাঁ কি না। চোখ মুখ লজ্জায় লাল হয়ে উঠল আমার। না চাইতেও ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল। কিন্তু কি বলবো? ওনার সাথে কথা না বলায় যে এতটা কষ্ট আমার হয়েছে, এটাই কি ভালোবাসা? জানি না তো আমি। তাহলে বলবোই বা কি করে? 2 দিন তো তোর চোখের পানি শুকায়নি। এই তো বলছিলি তোর নাকি খুব কষ্ট হচ্ছে, আর এখন উত্তর দিতে এত সময় লাগছে কেন? এটাই ভালোবাসা শিয়া, স্বীকার কর। আরও গুটিয়ে গেলাম আমি। হাত পা শিরশির করছে এখন। খানিক সময় নিয়ে চোখ বুজে বলেই ফেললাম, বাসি, খুব ভালোবাসি আপনাকে। মাথা নিচু করে অবশেষে বলেই ফেললাম কথাটা। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন ভাইয়া। তার চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। চোখ দুটোর কোণে এক বিন্দু পানি জমেছে দেখলাম ইতিমধ্যে। মুখে হাসির ঝলক নিয়ে ছুটে এসে জড়িয়ে নিলেন আমায়। তার বুকে মাথা রাখতেই বুক প্রশান্তিতে ভরে উঠল। দুটো হৃৎপিণ্ড বারবার লাফাচ্ছে। দুটি হৃৎপিণ্ড একই শব্দের প্রতিধ্বনি দেওয়া নেওয়াতে ব্যস্ত। উনি আহ্লাদে হাসি ফুটিয়ে বললেন, সত্যি ভালোবাসিস তুই? হুম, ভালোবেসে ফেলেছি আপনাকে। অনেক অনেক ভালোবেসে ফেলেছি। বাড়িতে এক চিলতে পরিমাণ জায়গা নেই। আনাচে কানাচে আত্মীয় স্বজনে ভরে উঠেছে। একটু পরই পার্টি শুরু হবে। আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়িটা। রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। আর তারই গন্ধে গোটা বাড়িটা ম ম করছে। আব্বু কিছুক্ষণ আগেই এসেছেন। আমি অপেক্ষায় আছি বান্ধবীগুলোর। ওদের সেই সকালে ফোন করে বলেছি যেন ঠিক সময় চলে আসে। অথচ দেখো, এখনও কারো হদিশ নেই। সামনে পেলে সব কটাকে দাঁতে ভাঙব। দেখতে দেখতেই চলে এলেন সকল মহারানী। প্রিয় আজ নীল রঙা শার্ট পরেছে।
আর তন্নি পরেছে লেহেঙ্গা, তিশা পরেছে শাড়ি। আমি ভ্রুকুটি উঁচিয়ে বললাম, আচ্ছা, তো আপনাদের এখন আসার সময় হলো? সেদিন তো মাথা খারাপ করে দিচ্ছিলি কেন তোদের দাওয়াত দিইনি, আর দাওয়াত দেওয়ার পর ব্যাস তোরাই লেট। স্বামী কই? তিশার সাথে সাথে ব্যঙ্গ করে উঠল। আরে ওর কথা ছাড় তো, ওর জন্যই তো দেরি। ও এলো না, ওদের বাড়ি অবধি গিয়েছিলাম। ছেলেটা মোটেই রাজি নয় আসতে। চেঁচিয়ে বলে উঠলাম, তোরা তো জোর করেও আনতে পারতি নাকি? তিশা আবারও মুখ বাঁকিয়ে বলে উঠল, সরি গো, তোর দোস্তকে তুই ডাক। দাঁড়া। বলেই স্বামীকে ফোন দিলাম কয়েকবার, ও রিসিভ করছে না। এবারে অনলাইনে গেলাম, ও আছে নেটে। মেসেজ দিলাম, কিরে তুই আসবি না? ও সিন করলো, বলল, না। কেন? আয় ভাই, তুই না আসলে আমাদের রিসেপশন পূর্ণই হবে না, প্লিজ আয়। অনেকক্ষণ আর মেসেজ আসলো না। আশাহত হয়ে নেট অফ করব, ঠিক তখনই টুং করে আসলো একটা মেসেজ। চেক করতে গিয়ে শরীর ঝাঁকিয়ে দিয়ে উঠল। ও লিখেছে, আজ একটা কথা বলি সিয়া, তুই আমাকে বন্ধুর চোখে দেখলেও আমি তোকে সেই চোখে দেখিনি কখনো। আর এটা তুই জিনক কীভাবে বলতে পারছিস? হ্যাঁ, তোকে ভালোবাসি আমি। প্লিজ, আমি যেতে পারবো না। এই ছেলেটার শিক্ষার প্রয়োজন নয় কি? আপনারাই বলেন। আমি উত্তর দিলাম, আচ্ছা ঠিক আছে, কাল দেখা কর। সকালের স্নিগ্ধ আলোর ছটা মুখশ্রীতে পড়তেই হকচকিয়ে উঠলাম আমি। উঠতে গিয়ে আবারও বিছানায় উবু হয়ে থাকতে হলো। এহেন কাণ্ডে বুকে একটা ছ্যাদ করে উঠল আমার। দেখলাম শক্ত হাতে উনি আমায় জড়িয়ে রেখেছেন। ওনারা ঘুম ভেঙে গেল, আর মোরা ভেঙে উঠে বসলেন ভাইয়া। আমি ছাড়া পেতেই বড় বড় করে শ্বাস নিয়ে বলে উঠলাম, এভাবে জড়িয়ে রাখেন কেন? সকালে ওঠা অভ্যেস আমার। কিন্তু কে শোনে কার কথা? আমার কথার কোনো ভ্রুক্ষেপই করলেন না উনি। একটু একটু করে হাত বাড়াতে লাগলেন। আমি অজানা ভয়ে সরে যাচ্ছি। অনিমেষে বললাম, কি করছেন? খপ করে হাতটা ধরে নিল ভাইয়া। হ্যাঁচকা টানে বুকে মিশিয়ে নিল আমাকে। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল আমার। হাত পা যেন অবশ হয়ে আসছে। সেকেন্ডে সেকেন্ডে হৃৎপিণ্ডের গতি কতটা বাড়ছে তা বুঝতে অক্ষম আমি। উষ্ণ গরম বুকের দমাদম শব্দ লোমকূশ খাড়া করে তুলল আমার। কথা বলতে গিয়ে দেখলাম গলা দিয়ে কিছু উচ্চারণই করতে পারছি না। মধ্যে পথে বর্ণ আটকে আসছে। উনি আরও মিশিয়ে নিলেন আমায়। নিঃশ্বাস আটকে আসছে। শুকনো ঢোক গিলে মূর্তির মতো তার বুকে রইলাম। আদর করছি, বুঝলি পাগলি? শীতল কণ্ঠ, শীত দ্বারা বেয়ে শীতল কিছু বয়ে গেল। কেঁপে উঠলাম। উনি খানিকটা বিরক্ত গলায় বললেন, নড়াচড়া করছিস কেন? অস্বস্তি হচ্ছে তো আমার। হোক। বলেই জোরে খিঁচে নিলেন ভাইয়া। অজানা অনুভূতি ঘিরে নিল আমাকে। নাম না জানা অদ্ভুত অনুভূতি, প্রকাশ করতে ব্যর্থ আমি। মিনমিন স্বরে বললাম, আহ ছাড়ুন না। ছেড়ে দিলেন উনি। মুখ চোখ কুঁচকে তাকালেন আমার দিকে। কিছুক্ষণ এইভাবেই কাটল। তার চোখের দিকে তাকিয়ে রইলাম আমি। চোখ দুটো যেন নেশায় ভরা, বড্ড টানছে আমাকে। মুখের চাপা চাপা দাড়িগুলো অদ্ভুতভাবে বাড়ছে। তবুও সুন্দর, সম্পূর্ণ মানুষ উনি। কি দেখছিস এভাবে? টনক নড়ল আমার। চোখ সরিয়ে নিলাম। কিন্তু কি দেখছিলাম আমি? ইস, কে জানে কি ভাবছে লোকটা। কারো ঠোঁটের স্পর্শে কেঁপে উঠলাম। কপালে সুদীর্ঘ 6 সেকেন্ডের গাঢ় চুম্বন করলো ভাইয়া। শরীর অবশ হয়ে আসলো আমার। উনি ছেড়ে উঠে গেলেন। ঠায় বসে রইলাম সেখানে। বাস্তবে আসতে কষ্ট হচ্ছে আমার। প্রথম পুরুষের সংস্পর্শে অন্য জগতের সম্মুখীন হতে হলো আমায়। কাটলো আরও কিছু মুহূর্ত। তাই তখনই আর বাস্তবে ফিরতে পারলাম না। কেউ মুখের কাছে তুড়ি বাজাতেই সজ্ঞানে ফিরলাম। ভাইয়া মুখ মুছছেন।
উনি বাঁকা হেসে বললেন, এখানে বসে থাকবি নাকি উঠবি? উনি ফ্রেশ হয়ে চলে আসলেন আর আমি বসেই ছিলাম এতক্ষণ। এতটুকু আক্কেল পর্যন্ত আমার নেই। খুব জোরে উঠে পড়লাম বিছানা থেকে। উনি তো হো হো করে হাসতে লাগলেন আমার কাণ্ড দেখে, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দরজায় ঠেস দিয়ে শ্বাস নিতে লাগলাম। বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে এখনও। কি হলো ওই 6 সেকেন্ড? কেন ছিল? কি অনুভূতি ছিল ওগুলো? নাম কি সেই অনুভূতির? ভাবতেই মুখে লাল আভা ভেসে ওঠে। প্রায় 10 মিনিট ডুবে রইলাম অদ্ভুত সব অনুভূতির জালে। এরপর ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম উনি রেডি হয়েছেন। সবুজ শার্টের ওপর ব্লেজারে কত সুন্দর লাগছে ওনাকে। মুগ্ধ নয়নে তাকিয়েই রইলাম। উনি রেডি হয়ে হেঁটে এলেন আমার সামনে। যেন মনে হলো পৃথিবীর সব থেকে সুদর্শন মানুষটি এসে আমার সামনে দাঁড়ালো। উনি দুটো হাত মুখে রেখে বললেন, আসছি গো। ঠোঁট চিপে হেসে উঠলাম আর বললাম, আল্লাহর নাম নিয়ে যেও। আচ্ছা, আমার বউয়ের কি কিছু লাগবে? বড়াই আনবেন আমার জন্য? আনুম। আবারও কপালে ঠোঁট ছোঁয়ালেন উনি। সেই একই অনুভূতি অনুভব করলাম। উনি নিজেই আয়নার সামনে নিয়ে গেলেন আমাকে। গাল ছুঁয়ে বললেন, আর কিছু বউ? না, আর কিচ্ছু না। উনি ছেড়ে দিলেন আমায়। তারপর নিজের চুলে চিরুনি করতে লাগলেন। একটা কথা গলায় এসে বিঁধছে, কিন্তু বলবো? আবার সন্দেহ করবেন না তো উনি? অত শত ভাবছি, তখনই উনি বলে উঠলেন, আমার বউটাই আরও কিছু কইবার চাই মনে হচ্ছে। কি রে, আর কিছু কবি? তাকালাম ওনার দিকে। শুকনো ঢোক গিলে বলে উঠলাম, আজ একটু বেরোতে চাই আমি। কই যাবে? স্বাভাবিক স্বর, তবুও ভয় হচ্ছে আমার। কাঁপা কাঁপা গলায় বললাম, আসলে ওই স্বামী। যাও। চমকে উঠলাম আমি। উনি যেতে দেবেন? তাও কোনো রকম দ্বিধা ছাড়া? মুখ ফসকে বলেই ফেললাম, সত্যি? উনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। বিরক্ত ভঙ্গিতে বললেন, তো আমি কি মিথ্যে বলছি? না না, সেটা বলছি না। আপনি শুনবেন না কেন যাব? না। বলেই চিরুনির বিচরণ চালাতে লাগলেন উনি। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার মুখপানে। উনি চুল আঁচড়ে আমার দিকে ফিরলেন। তৃতীয়বারের মতো কপাল ছুঁয়ে দিয়ে বললেন, আমি তোকে ভালোবাসি, নিজের বউকে ভালোবাসি। ভালোবাসে অবিশ্বাস থাকে না, আর আমারও নেই। তুমি যেতে পারো নিশ্চিন্তে। বলেই নাকে হাত ছুঁয়ে বেরিয়ে গেল ভাইয়া। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। যেন অজানা অচেনা পৃথিবীতে একমাত্র আমি। অচেনা সব অনুভূতি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মুখোমুখি বসে আমি আর স্বামী। কলেজের সেই জাম গাছটার নিচে বসে আছি সবাই। পিছনে পিন পতন নীরবতা। মাথা নিচু করে বসে রয়েছে ও। একবারও তাকায়নি এখনো পর্যন্ত আমার দিকে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম স্বামীর দিকে। নীরবতা ভেঙে আমিই বললাম, তোর সমস্যা কি স্বামী? কালো সব উদ্ভট মেসেজ দিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? ভালোবাসিস আমায়? অনিমেষে তাকালো স্বামী। চোখ দুটো যেন মরা মরা হয়ে রয়েছে। আগের থেকে মুখটাও অনেকটা শুকিয়ে গেছে। কিছু না বলে আবারও মাথা নিচু করবে বলে উঠলাম আমি। স্বামী দাঁড়া। মাথা নিচু করলো স্বামী। ফের বললাম, এসব পাগলামি বাদ দে। আমি ম্যারিড। তুই একবার ভেবে দেখ ব্যাপারটা। আরে জীবনে অনেকে আসবে। স্বামী বোঝার চেষ্টা কর, আমি বিবাহিত, আর আমার দাম্পত্য জীবনে অনেক সুখী আমি। অশ্রুসিক্ত চোখ দুটি মেলে তাকালো স্বামী। কণ্ঠ খাদে নামিয়ে বলল, পারছি না, বড্ড জ্বলছে বুকটা। আমার এখন পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না স্বামী। কথাটা বলল প্রিয়। ওর থেকে চোখ সরিয়ে স্বামীর দিকে তাকিয়ে এক টানে বলে উঠলাম, তুই যদি আমারই সামনে এরকম মনমরা হয়ে থাকিস, তাও আমারই জন্য, তাহলে আমার কেমন লাগে বুঝতে পারছিস?
সবাই আমায় কেমনভাবে বুঝছে সেটা কি আন্দাজ করতে পারছিস তুই? নিষ্প্রাণ চাউনিতে তাকিয়েই রইল স্বামী। চোখ সরিয়ে শক্ত গলায় বলে উঠলাম, এমন হলে কিন্তু তোর সাথে আমার বন্ধুত্ব রাখা সম্ভব নয়। কথাটা শোনার সাথে সাথেই স্বামী সহ বাদবাকি সকলেই চমকে তাকালো আমার দিকে। স্বামী বলল, চেষ্টা করব। বলে চলে গেল স্বামী। হয়তো চেষ্টা করেছিল, না হলে সে বিয়ে করতো না। দেখতে দেখতেই কেটে গেল আরও 4টে বছর। অনার্স কমপ্লিট হতেই আমি চাকরি পেয়ে যাই। তার 1 বছর যেতেই বাড়ির থেকে বিয়ের চাপে অবশেষে সে বিয়ে করে। পাত্রপক্ষ হিসাবে আমি নিজেই গিয়েছিলাম। সেদিনের একটি কথাবার্তায় হয়তো খুবই চেষ্টা করেছে ও। আমি জানি আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে ও। এদিকেও পাল্টেছে পুরোটা। আজ থেকে 3 বছর 3 মাস আব্বু দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। সিয়াম আমায় সবই বলেছে, তবে আমি ফিল করি আব্বুর কাজটা অনুচিত ছিল। নিজের রোগের কথা গোপন করে আমার ভবিষ্যৎ নিয়ে ভেবে বিয়েটা দিয়ে দেন আব্বু। আমার ভবিষ্যৎ যেন বিপদে না পড়ে। সিয়াম চাকরি ছেড়ে আব্বুর ব্যবসায় যোগদান করেছে। 3 বছরের শেষে আমার কোল উজাড় করে একটা ফুটফুটে মেয়ের জন্ম হয়। এখন ওর বয়স 11 মাস। ওকে নিয়েই কাটছে আমার সারাটা বেলা। পরের বছর উনি আমার স্বপ্ন পূরণের সঙ্গী হবেন বলেছেন। আমি অফিসার হব, যার জন্য এত কিছু করলো আব্বু, আর আমি সেটা ছেড়ে দেবো? সারা বেলা কাটছে আমার টুনটুনিকে নিয়ে। সিয়াম ওর নাম দিয়েছে হিয়া। আমাদের দুজনের নামের শেষে আ। এটার সঙ্গে যথার্থ ব্যবহার করেছেন উনি। বাড়িতে এসে হিয়াকে নিয়ে সে কি আহ্লাদিদার। আব্বা আর আম্মার সারা বেলা হিয়াকে নিয়েই কাটছে। জুই সবটা সময় হিয়ার আশেপাশেই থাকে, যেন কিছু প্রয়োজন হলেই ও সাহায্য করতে পারে। কেটে গেল আরও 1টা বছর। হিয়া হওয়ার পর সময়টা কতটা দ্রুত বয়ে যাচ্ছে সেটা যেন ভাবনারও বাইরে। অফিসার পদে দাঁড়িয়েছি এখন। ভাইভাও দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমার হিয়ার বয়স 2 বছর 2 মাস। পুরো বাড়ি দৌড়াদৌড়ি করতে থাকে। এক পলক এখানে দেখলে তো আরেক পলকে ওকে পাওয়া যায় না খুঁজে। সবাই হিয়াকে নিয়ে কত খুশি, যেন এক টুকরো প্রাণভ্রমরা এই বাড়িতেও। আমি সিয়ামের বুকে মাথা রেখে এখন নির্দ্বিধায় বলতে পারি আমি সুখী। আমার সংসারে আমাদের সুখের কমতি নেই। আমার সংসার আমার নিজের, একান্ত নিজের।